আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো অ্যানাল ফিশার নিয়ে। এটি মূলত পায়ুপথের একটি রোগ। অনেকেই এই অ্যানাল ফিশার এবং পাইলস এই দুটি রোগকে একসঙ্গে গুলিয়ে ফেলেন। এই দুটি রোগ সম্পূর্ণভাবে আলাদা, যদিও এদের সাইন সিমটম অনেকটা মিল আছে। তো অ্যানাল ফিশার, অ্যানাল মিন্স পায়ুপথ অ্যান্ড ফিশার মিন্স ফাটল। সো অ্যানাল ফিশার মিন্স পায়ুপথের ফাটল। এটি মূলত আমাদের যে লোয়ার অ্যানাল ক্যানেল আছে বা পায়ুপথের নিচের অংশ মূলত এখানেই হয়ে থাকে। এটি হওয়ার দুইটা কারণ। নাম্বার 1 হচ্ছে ডায়রিয়া অ্যান্ড নাম্বার 2 হচ্ছে কনস্টিপেশন। এবং এই কনস্টিপেশনটা হচ্ছে এই অ্যানাল ফিশারের মূল কারণ। তো কনস্টিপেশন হলে আসলে কেন এবং কিভাবে এই অ্যানাল ফিশারটা হয়, এটা যদি একটু বিস্তারিত আলোচনা করি, তাহলে দেখা যাবে যে আমাদের এই অ্যানাস বা পায়ুপথের যে বেস, এটার চেয়ে আমাদের যে রেকটাম, এটার বেসটা অনেকটা বড়। তো এখানে আমাদের খাবারের যে উচ্ছিষ্ট অংশ মল হিসেবে জমা থাকে, এটা নির্দিষ্ট সময় পরপর যদি মলত্যাগ করা না হয়, সেক্ষেত্রে এটা দীর্ঘ সময় ধরে যদি জমে থাকে, তাহলে এটার যে জলীয় অংশ এটা শোষিত হয়ে বডির ভিতরে আবার চলে যাবে। ফলে এই মলটা শুষ্ক এবং কঠিন হয়ে যাবে। এবং দীর্ঘক্ষণ পরে যদি আবার এই মলটা ত্যাগ করার জন্য বেগ দেওয়া হয়, সেক্ষেত্রে এই শুষ্ক এবং কঠিন মল একসঙ্গে এই অ্যানাসের ভিতর দিয়ে পাস করার সময় অ্যানাসের যে মিউকাস মেমব্রেন আছে সেটা ফেটে যেতে পারে। তো মেডিকেলের ভাষায় এই অ্যানাসের মিউকাস মেমব্রেন ফেটে যাওয়ার এই কন্ডিশনটাকে বলা হয় অ্যানাল ফিশার। তাহলে অ্যানাল ফিশারের মেন কজেশন বা কারণ হচ্ছে কনস্টিপেশন। আর কনস্টিপেশনের মেন কারণ হচ্ছে লাইফস্টাইল। একটা অগোছালো এলোমেলো লাইফস্টাইলের জন্য হচ্ছে কনস্টিপেশনটা হয়ে থাকে। লাইফস্টাইল বলতে আমরা আমাদের যে সার্বিক জীবন ব্যবস্থা আছে এটাকে বোঝানো হয়। তো এটাকে যদি আমরা একটু ফিল্টার করে নিই, এখান থেকে ফিল্টার করে যদি আমরা কনস্টিপেশনের যে কারণগুলো আছে এগুলো যদি একটু আলাদা করে নিই, সেক্ষেত্রে প্রথমেই পাওয়া যাবে অতিরিক্ত মাংস খাওয়া। যারা অতিরিক্ত মাংস খায় তাদের এই কনস্টিপেশন সমস্যাটা বেশি হয়ে থাকে। এবং যারা কম আঁশযুক্ত খাবার খায় তাদের এই কনস্টিপেশনের সমস্যাটা হতে পারে। নাম্বার 3 হচ্ছে অতিরিক্ত তৈলাক্ত এবং ভাজা পোড়া খাবার খাওয়া, পানি কম খাওয়া। এবং নাম্বার 5 হচ্ছে পর্যাপ্ত পরিমাণে না ঘুমানো। ঘুমের সঙ্গে এটার একটা মানে ফাংশন জড়িত আছে। আমরা জানি যে আমাদের যে লিভার, আমরা যদি প্রপারলি না ঘুমাই, সেক্ষেত্রে লিভারটা প্রপারলি ফাংশন করতে পারবে না। অ্যান্ড লিভার যদি প্রপারলি ফাংশন না করে, আমরা জানি যে লিভারের মধ্যে বাইল এবং বাইল সল্টটা প্রডিউস হয়। তো বাইল সল্ট লিভারে প্রডিউস হয়ে হেপাটিক ডাক্ট, এখানে হচ্ছে হেপাটিক ডাক্ট, কমন হেপাটিক ডাক্ট, সিস্টিক ডাক্ট, দেন গল ব্লাডার, এবং আবার গল ব্লাডার থেকে সিস্টিক ডাক্ট, বাইল ডাক্ট হয়ে হ্যাপাটু প্যানক্রিয়াটিক যে অ্যাম্পুলা আছে এটার ওপেনিং দিয়ে সেকেন্ড পার্ট অফ ডিউডেনামে এসে বের হয়ে যায়। তো এই লিভারের ফাংশনটা দেখানোর একটা কারণ আছে। তার আগে বলে নিই, আমার এই ভিডিওর অনেক কথাই সাধারণ মানুষ এবং সাধারণ রোগীরা হয়তো বুঝতে পারবেন না। এটা যারা ডিসিএমএস করতেছেন, ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি, এই স্টুডেন্ট যারা রানিং স্টুডেন্ট আছেন তাদের এই কথাগুলো অনেকটা কাজে আসবে। তো বাইল সল্ট নিয়ে বলতেছিলাম। বাইল সল্টের অনেকগুলো ফাংশন আছে। তার মধ্যে উল্লেখযোগ্য একটা ফাংশন হচ্ছে এটা আমাদের যে ইন্টেস্টাইনের যে মুভমেন্টগুলো হয় সেই মুভমেন্টে এটা একটা ভূমিকা রাখে। কিভাবে? কারণ আমরা যে খাবারগুলো খাই এটা যে আমাদের ইন্টেস্টাইনের ভিতর দিয়ে পাস হয়, আসলে এখান থেকে পুশ করে না। তাহলে খাবারগুলো কিভাবে সামনের দিকে এগোতে থাকে এবং একটা সময় এসে রেকটামে জমা হয়, হ্যাঁ? তো এটার জন্য এখানে একটা মেকানিজম আছে, সেটা হচ্ছে আমাদের যে ইন্টেস্টাইনাল যে লার্জ এবং স্মল দুইটা ইন্টেস্টাইনেই মাসেলের কোট আছে। একটা হচ্ছে সার্কুলার মাসেলের কোট এবং আরেকটা হচ্ছে লঙ্গিটিউডিনাল মাসেলের কোট। মূলত এই মাসেলগুলো নার্ভ সিগন্যালের মাধ্যমে কন্ট্রাকশন করে, একটা ফরওয়ার্ড মুভমেন্ট কন্ট্রাকশন করে। ফলে হয় কি, একটা কন্ট্রাকশনের ফলে ফরওয়ার্ড মুভমেন্ট তৈরি হয়। ফলে এই খাবারগুলো ধীরে ধীরে সামনের দিকে চলে আসে এবং একটা সময় এসে এই রেকটামে জমা হয়। এবং আবার একটা সিগন্যাল আসে, তার ফলে হচ্ছে মলত্যাগের বেগ সৃষ্টি হয়। এখন আমরা জানবো অ্যানাল ফিশারের সাইন সিমটম। এটার মূলত সাইন সিমটমের মধ্যে হচ্ছে ব্লিডিংটা থাকে। কারণ হচ্ছে কি, যেহেতু এটা ফেটে যায় মিউকাস মেমব্রেন, সেখান থেকে ব্লিডিং হতে পারে। যদি ফাটলটা খুব গভীর হয় সেক্ষেত্রে অনেক বেশি পরিমাণে ব্লিডিং হতে পারে এবং প্রচুর পরিমাণে ব্যথা থাকতে পারে। এবং ব্লিডিংয়ের চেয়ে ব্যথাটাই রোগীকে বেশি কষ্ট দেয়। কারণ হচ্ছে কি, মলত্যাগের পরে এই অ্যানাসের যে স্প্রিংটার মাসেলটা আছে এটা একটা কন্ট্রাকশন করে, ফলে
এই ফাটা অংশতে আরও বেশি পরিমাণে চাপ লাগে কন্ট্রাকশন করার ফলে, এবং সেভিয়ার পেন সেন্সেশন হয়, প্রচুর পরিমাণে ব্যথার অনুভূতি হয়। এবং অনেক সময় দেখা যায় রোগী মলত্যাগ করার জন্য বসতে পারে না বা সোজা হয়ে চেয়ারে বসতে পর্যন্ত পারে না। তো এবার ট্রিটমেন্টের কথা যদি বলি, অনেকেই এই অ্যানাল ফিশারের রোগীকে অপারেশনের পরামর্শ দেন বা অনেকেই অপারেশন করেও ফেলেন। অপারেশনের ক্ষেত্রে যেটা হয়, আমাদের অ্যানাসের যে স্প্রিংটার যে মাসেলটা আছে অ্যানাসের পাশে, এখানে যে স্প্রিংটা রাউন্ড যে স্প্রিংটার মাসেলটা আছে, অপারেশন করলে মূলত হয় কি এই স্প্রিংটার মাসেলের কিছু অংশ কেটে দেয়। ফলে হয় কি মাসেলটা খুব স্ট্রংলি কন্ট্রাকশন করতে পারে না, এবং কন্ট্রাকশন না করার ফলে এই ব্যথাটা অনেকটা কমে যায় এবং রোগী অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু এটার আসলে কোনো অপারেশনেরই প্রয়োজন নেই। একটু মানে সঠিক লাইফস্টাইল মেনটেন করে এবং পাশাপাশি যদি সঠিক হোমিওপ্যাথিক মেডিসিন সেবন করা হয়, তাহলে খুব সুন্দরভাবে খুব দ্রুত এই রোগ থেকে আরোগ্য লাভ করা সম্ভব। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।